জোটগত নয়, উপজেলা নির্বাচন হবে দলীয়ভাবে জানালেন কাদের। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করি। সংলাপ নিয়ে মিথ্যাচার করা জাতির কাছে কাদেরকে ক্ষমা চাইতে বললেন ফখরুল। পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন, কেটে গেল নকশা সংক্রান্ত জটিলতা। সেতুর পাশেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন বিমান প্রতিমন্ত্রী। ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারের জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। এবং রাজধানীতে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম শুরু। সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করা প্রয়োজন তার সবই করবে প্রশাসন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলেন, সবাই যেন তাদের নিকটস্থ ফুট ওভারব্রিজটা কিংবা আন্ডারপাসটা ইউজ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং না করেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি সাবরিন শাকামিম। এবারে বিস্তারিত। এককভাবে উপজেলা নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ, বললেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শরিক দলগুলোকে দলীয়ভাবে নির্বাচনের প্রস্তুতি নেয়ার অনুরোধ করেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। এদিকে আজ থেকে সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। প্রথম দিনে বিক্রি হয়েছে ৬০০ ফর্ম। বিস্তারিত জানাচ্ছেন এহতেরামুল হক। সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ জানুয়ারি আওয়ামী লীগের সমাবেশ সফল করতে ধানমন্ডির একটি কমিউনিটি সেন্টারে বর্ধিত সভায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক। তিনি জানান, মার্চের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে অংশ নেবে। স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি, এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করি। ওবায়দুল কাদের বলেন, সংলাপ নিয়ে তার সাম্প্রতিক বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমি কখনো বলিনি যে এখানে কোনো সংলাপের কোনো বিষয় নেই। আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নয়। আর সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই। পরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওবায়দুল কাদের। ৮ বিভাগের জন্য ২টি আলাদা বুথ থেকে মনোনয়ন বিতরণ করা হচ্ছে। উনি আমাকে যদি দেয়, আমার সততা, আমার যোগ্যতা দিয়ে আমি চেষ্টা করব দেশ এবং জনগণের কাজ করতে। শেখ হাসিনার আদর্শকে অটুট রাখার জন্যই আমি মনোনয়ন চাচ্ছি। রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি নানা অঙ্গনের আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সংসদ সদস্য নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার কথা জানান আগ্রহীরা। নারী বান্ধব সরকার যেহেতু যিনি, নারীদের উন্নয়নের ধারাবাহিকতাগুলোকে আমি বোঝাবার চেষ্টা করব এবং কাজ করে যাব সমাজে। আমি আমার মনপ্রাণ থেকে অকুণ্ঠ সমর্থন দিয়ে কাজ করে যাব। নারী ক্ষমতায়নের জায়গাটা সবচেয়ে বেশি করেই আমি দেখব, যে যাতে নারী ক্ষমতায়নটা বেশি উপরে উঠে আসে। জাতীয় সংসদে 50টি সংরক্ষিত আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে 43টি। প্রতিটি ফর্মের জন্য নেওয়া হচ্ছে 30,000 টাকা। তফসিল ঘোষণার আগ পর্যন্ত চলবে মনোনয়ন ফর্ম বিতরণ। এহতেরামুল হক, RTV, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে আবারও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসন বিভাগের পরিচালক আহসান কিবরিয়া সিদ্দিকী স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নিজ ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও পরামর্শানুযায়ী দায়িত্ব পালন করবেন জয়। এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমান ক্ষমতাসীন দলের আগের মেয়াদেও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন।
সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন বললেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.ডি. ইমাম। সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা জানান তিনি। এ সময় নতুন করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া ডক্টর মশিউর রহমান, ডক্টর গওহর রিজভী, ডক্টর তৌফিক এলাহি চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক তার সঙ্গে ছিলেন। সুশাসন মানে তো এই রাজনৈতিক স্থিতিশীলতা, সেটা তো নির্ভর করবে। প্রথমেই যেটি বলেছি, প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী, কাজেই অন্যান্য দল তারা যদি মেনে নেন, এবং তারাও আমার মনে হয় নিশ্চয়ই মেনে নেবেন যে প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন, সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। ভোট কারচুপির জন্য ওবায়দুল কাদেরকে স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর রুহুল কবির রিজভী বলেছেন, সংলাপের আহ্বান জানিয়ে এখন শুভেচ্ছা বিনিময়ের কথা বলে জনগণের সাথে প্রতারণা করছে আওয়ামী লীগ। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহেল রানাকে সাথে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। নির্বাচনকালীন সহিংসতার শিকার যশোর বিএনপি নেতা ফয়সলকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে গণমাধ্যমকে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতি করেই ক্ষান্ত হয়নি। নির্বাচনের পর বিএনপি সহ বিরোধী মতের নেতাকর্মীদের উপর নিপীড়ন চালাচ্ছে। ভোট ডাকাতির জন্য জাতির কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। কাদের সাহেবকে গিয়ে বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতে। জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন, সেই মিথ্যাচারের জন্য প্রতারণা করেছেন, জাতিকে বঞ্চিত করেছেন, এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাপ চান। তারপর অন্যান্য জাতি দল মৎস্যকরের সঙ্গে আলোচনা করার একটা পথ তৈরি হবে। এর আগে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে তার জামিন নিয়ে টালবাহানা করছে সরকার। এই জনপ্রিয়তায় তার জন্য কাল হয়েছে। তার এই জনপ্রিয়তা কোনোভাবেই সহ্য করতে পারেনি আওয়ামী লীগ প্রধান ও দেশি বিদেশি চক্রান্তকারীরা। বেগম জিয়া সত্য ও ন্যায়ের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, তাই তিনি কোনোভাবেই সংশ্লিষ্ট নন এমন সব অভিযোগ ও মামলায় সুপরিকল্পিতভাবে তাকে সাজা দিয়ে বন্দী করে রেখেছে সরকার। মানুষের জীবন বিষিয়ে তুলতে চালের বাজার অস্থির করতে সিন্ডিকেটের মাধ্যমে মূল্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির নেতা। চালের এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষরা ক্ষুধার্ত থাকছে। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। পদ্মা সেতুর ৬ ও ৭ নম্বর পিলারের নকশা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে কেটে গেছে সেতুর পিলার সংক্রান্ত সব জটিলতা। দীর্ঘদিন ধরে এই দুটি পিলারের নকশা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ছিল। ঢাকা সেতু ভবনে অনুমোদনের পর সকালে নকশা চূড়ান্ত হয় বলে জানান সংশ্লিষ্ট প্রকৌশলীরা। পদ্মা সেতুর প্রজেক্ট ম্যানেজার ও নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, আগে ৬টি পাইলের সাহায্যে একটি মূল পিলার স্থাপন হতো। এখন ৬টির জায়গায় 7টি পাইলের সাহায্যে ৬ ও ৭ নম্বর পিলার স্থাপন হবে। স্প্রিং গ্রাউন্ডিং প্রযুক্তি ব্যবহার করা হবে এই দুটি পিলার স্থাপনে। পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে এ পর্যন্ত সম্পন্ন হয়েছে ১৫টি পিলার। চলতি মাস শেষে সেতুর ৩৬ ও ৩৭ নম্বর পিলারের ওপর ৬ষ্ঠ স্প্যান বসানোর কথা রয়েছে। এটি বসানোর মাধ্যমে দৃশ্যমান হবে সেতুর ৯০০ মিটার। পদ্মার ওপারে হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর। সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শনে গিয়ে কথা জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বিমান খাতের সার্বিক উন্নয়নে সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দায়িত্ব নেবার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম বৈঠক করলেন বিমান প্রতিমন্ত্রী। জানলেন সব শেষ অবস্থা, সঙ্গে প্রতিশ্রুতিও দিলেন এর উন্নয়নের। আমরা চেষ্টা করব বিমানের ক্ষেত্রে মানুষের আস্থা বিশ্বাস যাতে অক্ষুণ্ণ থাকে, এই চেষ্টাটা আমাদের অব্যাহত থাকবে। এই ব্যাপারে কোনো ধরনের কোনো শিথিলতা আমরা এলাও করব না। প্রতিমন্ত্রী জানান, পদ্মা সেতুর কাছেই নির্মাণ করা হবে বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর, যা হবে প্রাচ্য ও পাশ্চাত্যের কেন্দ্রবিন্দু। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর সর্বশেষ তথ্য তুলে ধরেন তিনি। প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে একটা সেন্টার যাতে আমাদের এই নতুন বিমানবন্দর নেওয়া হয়। ফিজিবিলিটি স্টাডি হয়েছে, ইতিমধ্যে সাইট সিলেকশনও প্রায়
চূড়ান্ত হওয়ার পথে। সম্ভাব্য স্থান হয়তো ব্রিজের আশেপাশে। আর আমেরিকান ফ্লাইট আমরা ফুললি প্রিপেয়ার, আমাদের ক্যারিয়ার আছে, আমাদের পাইলট আছে। ফেডারেশন অফ আমেরিকান এভিয়েশন তারা এখানে আসবে সম্ভবত মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে। এর আগে মুন্সিগঞ্জে বিমানবন্দর নির্মাণের কথা থাকলেও স্থানীয়দের বিরোধিতায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। কিছুটা ইম্পেডিমেন্ট আসছে। মারুফ রেজা, RTV, ঢাকা। দর্শক এতক্ষণ দেখছিলেন মারুফ রেজা রিপোর্টটি। রাজধানীতে সড়কে বিশৃঙ্খলা ফেরাতে যা যা করণীয় তা সবই করবে প্রশাসন। দুপুরে রাজধানী 0 পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই কার্যক্রম। জনগণকে সচেতন করতে ডিএমপি ট্রাফিক বিভাগ এই উদ্যোগ নিয়েছে। জুবাইর সানির রিপোর্ট। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এর আগেও 3 দফায় ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম হাতে নিয়েছিল ঢাকা মহানগর পুলিশ। 2-1টি ক্ষেত্রে উন্নতি হলেও গণপরিবহনের ক্ষেত্রে প্রত্যাশিত শৃঙ্খলা ফেরেনি। কিছুক্ষণ আগে আমি ওই রাস্তা পার হয়ে আসতেছি, এক মোটরসাইকেল আমার পিছনে ঠেলা মারা চলে গেল। অবশ্যই আমাদেরকেই সচেতন হতে হবে আগে, তো সেই হিসেবে আমি মনে করি আমাদের প্রতিটা মানুষেরই এই ট্রাফিক বিষয়ে সচেতন হওয়া উচিত। তাই আবারও 15 দিনের ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম শুরু করলো ডিএমপির ট্রাফিক বিভাগ। রাজধানীর 0 পয়েন্টে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কি উদ্দেশ্যে এই ট্রাফিক? এই কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ মানুষ ও চালকদের সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এবার প্রায় 57টি পয়েন্টে আমরা চেকপোস্ট বসিয়েছি, যার মধ্য দিয়ে আমরা মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নগরবাসীকে সচেতন করতে ও রাস্তায় শৃঙ্খলা ফেরাতে সব ধরনের উদ্যোগ নেবে প্রশাসন। সবাই যেন ট্রাফিক আইনটা মেনে চলেন, সবাই যেন তাদের নিকটস্থ ফুট ওভারব্রিজটা কিংবা আন্ডারপাসটা ইউজ করেন, যত্রতত্র গাড়ি পার্কিং না করেন। এ ধরনের সচেতনতা কার্যক্রম আগামীতেও চলমান থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি সবাই মিলে ট্রাফিক এই যে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি, তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যাবে, সেটা আপনারা উপলব্ধি করছেন। আমরা সেই জায়গাটিতে যেতে চাই, আমরা সবাইকে সচেতন করতে চাই। পুলিশের পাশাপাশি যান চলাচলে শৃঙ্খলা আনতে কাজ করবেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট, বিএনসিসি ও বাংলাদেশ গার্লস গাইডের সদস্যরা। জুবাইর সানি, RTV, ঢাকা। সর্বত্র অগ্রাধিকার দিয়ে নারীদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়ন কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে জানিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম এমপি বলেছেন, বর্তমানে অর্থনৈতিকভাবে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে। নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে 2041 সালে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে হবে। সোমবার দুপুরে দিনাজপুরের স্বপ্নপুরীতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন সভা ও বীমা দাবি চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 11 কোটি টাকার বীমা দাবির চেক গ্রাহকদের মাঝে প্রদান করা হয়। আমরা আরেকটু আলাদা হতে চাই। আমি ধন্যবাদ। স্বপ্নপুরীটাকে স্বপ্নপুরী হিসাবে আমাদের মনে পাপারা দিতে হবে তো। মধ্যমায় দেশে আমরা পরিণত ইনশাল্লাহ হয়ে গেছি। এরপরও কিন্তু আমাদের আরো ভীষণ আছে, যেমন 2041 সালে উন্নত দেশে পরিণত করা। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার যে বলিষ্ঠ নেতৃত্ব, এই নেতৃত্ব দিলে আমাদের সকল ভীষণগুলি একেবারে অচিরেই আমরা আমাদের সাকসেসফুল। 2019 সালে আমি ঘোষণা দিব যে বিশেষ কারণ ছাড়া 100% বীমা দাবি যথাসময়ের মধ্যে ন্যাশনাল লাইফ প্রদান করবে, যাতে আস্থার সংকটটা কেটে যায়। রাজধানীর মতিঝিল ও ফকিরাপুল এলাকায় ভেজাল বিরোধী অভিযানে 5টি দোকানকে প্রায় 1 লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও পচা খাবার রাখার অভিযোগে একজনকে 3 দিনের সাজা দেওয়া হয়। ভেজাল বিরোধী অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট মাসুদ রানা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্তানরা কিন্ডারগার্টেনে পড়তে পারবে না বলে জানিয়েছেন
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন। এতে প্রাথমিক শিক্ষার মান বাড়াতে শিক্ষকরা উদ্যোগী হবেন বলে দাবি তার। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মানসম্মত শিক্ষার জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। জানান দ্রুত সময়ের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে সহকারী শিক্ষকদের বেতন বৈষম্য দূর করা হবে। প্রতিটি স্কুলের পাঠদানের সূচি একরকম হবে জানিয়ে অবসরে যাবার 2 মাসের মধ্যে শিক্ষকরা যেন পেনশনের টাকা পান, সরকার সেই ব্যবস্থা নিচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। বাণিজ্য সংবাদ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসা সম্মেলন হয়েছে। সকালে সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শওকত জামিল, ভাইস চেয়ারম্যান হাজি ইউনুস আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আক্তার মতিন চৌধুরী ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এম এ সবুজ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় নতুন চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার আহ্বান জানান প্রধান অতিথি। শেষ করছি রাতের সংবাদ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। জোটগত নয়, উপজেলা নির্বাচন হবে দলীয়ভাবে, জানালেন কাদের। আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফর্ম বিক্রি শুরু। সংলাপ নিয়ে মিথ্যাচার করা জাতির কাছে কাদেরকে ক্ষমা চাইতে বললেন ফখরুল। পদ্মা সেতুর 6 ও 7 নম্বর পিলারের চূড়ান্ত অনুমোদন, কেটে গেল নকশা সংক্রান্ত জটিলতা। সেতুর পাশেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর, জানালেন বিমান প্রতিমন্ত্রী। এবং রাজধানীতে ট্রাফিক পুলিশের বিশেষ কার্যক্রম শুরু, সড়কে শৃঙ্খলা ফেরাতে যা যা করা প্রয়োজন তার সবই করবে প্রশাসন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাতের সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।